হ্যালো, এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 ও 26-এর টেস্ট পেপারের ম্যাথের যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপ কোশ্চেনগুলো আছে সেই সব নিয়ে আলোচনা করব। তো প্রথম পেজ অর্থাৎ 18 নম্বর পেজ ম্যাথের ক্ষেত্রে বলছি, তো সেখান থেকে স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন কী আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদমূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত? এক্ষেত্রে এখানের এই অঙ্কটার ক্ষেত্রে এই যে সুদে মূলে কথাটা আছে এটার ইম্পর্টেন্স বেশি। মানে কি বলতে চেয়েছে, এখানে সুদ প্লাস আসল, সুদে মূলে মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল সমান কি লেখা যেতে পারে 2 ইন্টু আসল। এরপর এখান থেকে আমরা সুদের সূত্র জানি, সুদ বলতে আই ইকুয়ালস টু কত, পিটিআর বাই 100 প্লাস আসলটাকে আমরা পি ধরে নিয়েছি আর 2 ইন্টু পি। তো এখান থেকে পিটি আর বাই 100 ইকুয়ালস টু এখান থেকে লেখা যায় 2p, পিটা এদিকে গেলে 2p মাইনাস পি, অর্থাৎ p ইকুয়ালস টু লেখা যাচ্ছে p ইন্টু টি ইন্টু আর বাই 100। তো পি এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। তো টি আর ইকুয়ালস টু এখান থেকে পাওয়া যাবে 100টা এদিকে চলে এলো 100। এবার টি এর ভ্যালু বলা আছে, টি বলে দিয়েছে কত বছর, 10 বছর। তো টি যদি 10 বছর হয়, টি এর ভ্যালুটা এখানে পুট করলে আর ইকুয়ালস টু টিটা এদিকে ভাগ হয়ে যাবে 100/10। তো ক্যান্সেল আউট হয়ে গেল 10, অর্থাৎ আর মানে কি সুদের হার, তাই জন্য আর ইকুয়ালস টু কত গেল 10, তাহলে আনসার হবে কত 10%। এবার আসা যাক দ্বিতীয় কোশ্চেন কি বলছে, দ্বিতীয় কোশ্চেন বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, আচ্ছা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় মানে আমাদের যেটাকে বলে রুটগুলো যদি কি বলেছে সমান হলে, তো আমরা রুট যদি সমান হয় বা বীজ যদি সমান হয়ে যায় দুটো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, বীজ সমান হয়ে গেলে কি জানি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকটা কী হয়ে যায় 0 হয়ে যায়। কখন না বীজদ্বয় যদি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু, অর্থাৎ নিরূপকটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো নিরূপক 0 হলে এখান থেকে কী লেখা যায়, বা বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তো এখান থেকে লেখা যাবে সি ইকুয়ালস টু কত, বি স্কোয়ার বাই 4a। তো এটার আনসার কত হবে, অপশান সি। ফার্স্টেরটার আনসার কত হয়েছিল, অপশান বি, তারপরটা আনসার কত আসছে, অপশান সি। তো এটা হয়ে গেল। এবার আসছি 3 নম্বর কোশ্চেনে। কী বলা আছে 3 নম্বর কোশ্চেন, না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি ও ভূমির ব্যাস বলে দিয়েছে 16 সেমি, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত চেয়েছে সেটা বের করতে হবে। তাহলে ভূমির ব্যাসকে আমি ধরে নিলাম কিছু একটা, ধরি ভূমির ব্যাস ক্যাপিটাল ডি সমান ডায়ামিটার ফর 16 সেমি। আচ্ছা ভূমির ব্যাসার্ধ তাহলে কত হবে, ভূমির ব্যাসার্ধ আসবে এখান থেকে 8 সেমি, ব্যাসের হাফ হয় কি ব্যাসার্ধ, তো ভূমির ব্যাসার্ধ হয়ে গেল কত 8 সেমি। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, পার্শ্বতলের ক্ষেত্রফল কত আসবে, পাই আর এল। এক্ষেত্রে পাই মানে কি জানি আমরা 22 পাই, বা পায়ের ভ্যালু না বসালেও চলবে, কারণ অপশানে পাই দিয়েই ভ্যালু দেওয়া আছে, তো পায়ের ভ্যালু বসালাম না। পাই আর এর ভ্যালু আছে 8, আর এল মানে কোনটা, এল হচ্ছে তির্যক উচ্চতা কত সেমি, 15 সেমি। তো এখানে 15, তাহলে 8 ইন্টু 15 মানে এখান থেকে চলে আসছে 120 ইন্টু পাই বর্গ সেমি। ক্ষেত্রফল বলেছে তাই জন্য বর্গ সেমি। তো আনসার হচ্ছে কি, এইটা হচ্ছে কি অপশান সি। তো এখানে গেল 3টে কোশ্চেন। এরপরের কোশ্চেন আসছি, এরপর 4 নম্বর কোশ্চেন কি বলেছে, বলা আছে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1, তাহলে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা এটাকে কসের আকারে একটা
কসের কত ডিগ্রি মানে কস কতর ভ্যালু 1 সেটাতে পুট করে দিচ্ছি, বা কস 3 থিটা ইকুয়ালস টু কত আসবে, কস সরি এখানটায় 2 আছে, তাহলে এখান থেকে আমাদের এখানটা থেকে কি লেখা যাবে, কস 3 থিটা ইকুয়ালস টু 1/2। এবার কস কতর ভ্যালু হাফ না, বা কস 3 থিটা ইকুয়ালস টু কস 60 ডিগ্রি। এবার কস 60 বা 3 থিটা ইকুয়ালস টু কত আসবে, 60 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু এখান থেকে কত চলে আসবে, 20 ডিগ্রি। 60/2 60/3, তাহলে এটা চলে আসবে কত ডিগ্রি, 20 ডিগ্রি। তো এটা আসবে অপশান সি। তারপরে কি বলা আছে না, একটি অকেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও বি যদি 5 সেমি হয়, ও এ যদি 13 সেমি হয়, তবে এ বির দৈর্ঘ্য বের করতে বলেছে। তো একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, এখানটায় আঁকা যাক একটা অকেন্দ্রীয় বৃত্ত, এটা একটা বৃত্ত। তো এটা হচ্ছে ও, বৃত্তটার নাম দেওয়া হলো ও। এবার বহিস্থ একটা বিন্দু আছে কত, এ একটা বহিস্থ বিন্দু রয়েছে এ। এখান থেকে বৃত্তটার উপর একটা স্পর্শক অঙ্কন করা হলো। আচ্ছা, এবার এটা কোথা থেকে, এ বিন্দু থেকে বৃত্তের ওপরে কি বলা হয়েছে, একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, এবং সেটি কোথায় ছেদ করেছে, বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা কি জানি, কোনো একটা স্পর্শক আর বৃত্তের ব্যাসার্ধে তাদের অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি। অর্থাৎ এটা একটা ও বিটা একটা বৃত্তের ব্যাসার্ধ, কারণ এই যে ওটা আমি টেনেছি, এটা কি কেন্দ্র থেকে টানা হয়েছে, কেন্দ্র থেকে টানা হয়েছে বৃত্তের ওপর। এবার বৃত্তের একটা পয়েন্ট থেকে, বৃত্তের ওপর একটা পয়েন্ট থেকে যদি আমরা কেন্দ্রের উপর একটা সরলরেখা টানি, সেটাই ব্যাসার্ধ হয়। আর আমরা উপপাদ্য থেকে পেয়েছি যে বৃত্তের একটা স্পর্শক এবং তার ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তার অপোজিটটা কত হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এটা যদি 90 ডিগ্রি হয়, তার অপোজিট বাহুটা সবসময় অতিভুজ হয়। তাহলে বি এর অপোজিটে কী আছে, ও এ আছে। তাহলে আমরা এখান থেকে কী পাবো, ও এ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও এ স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা চলে আসলো। এখান থেকে ও এর ভ্যালুটা বলা আছে 13, আর ও বির ভ্যালুটা বলা আছে 5। তাহলে এ বির দৈর্ঘ্য এবি ইজি পেয়ে যাব। এখান থেকে ও এ 13 মানে 13 স্কোয়ার, এবার ও বি বলা আছে 5 মানে 5 স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, বা ও এ স্কোয়ার ইকুয়ালস টু 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25। তো এটা চলে আসবে 44144। তাহলে ও এ স্কোয়ার ইকুয়ালস টু 144, তাহলে ও এ ইকুয়ালস টু কত আসবে, √144 মানে আসবে 12। তো এটার আনসার আসবে কত, 12 সেমি, মানে অপশান এ। এবার আসছি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কী আছে না, বলা আছে যে যদি 30, 34, 35, 30, 34, 35, 36, 37, 38 এবং 39, এই তথ্যগুলো থেকে যদি 35 বাদ দেওয়া হয়, তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে। আগে এদের মধ্যমাটা বের করে নিই। এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ অযুগ্ম সংখ্যক সংখ্যা আছে। অযুগ্ম সংখ্যক যদি সংখ্যা থাকে, তার মধ্যমা কী হয়, n+1, কী হয়, n+1/2 তম পদ, সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 7 + 1/2 তম পদ, অর্থাৎ এখানে 4তম পদ, 8/2 মানে 4তম পদ, এটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা হচ্ছে কততম পদ, এটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ। তাহলে এখানে 1 2 3 4, 4 নম্বরে কী আছে, 36। তাহলে যখন এই টার্মটা আছে টোটাল সব নিয়ে, তখন মধ্যমা হচ্ছে 36, তখন মধ্যমা 36। এবার যদি 36 আমরা বাদ দিয়ে দিই, 36 বাদ দিয়ে দিলাম, তাহলে কটা টার্ম পড়ে আছে, 1 2 3 4 5 6টা। তাহলে এখন এন এর ভ্যালু কী হয়ে গেছে, যুগ্ম হয়ে গেছে। যদি যুগ্ম সংখ্যক পদ থাকে, তখন আমাদের কি মধ্যমা কী হয় না, n/2 তম পদ এবং তার পরের পদ n/2 + 1 তম পদ। তাহলে এখানে হচ্ছে 6,
এনের ভ্যালু এখন 6 হয়ে গেছে, কারণ আমরা 35 এখানে কোনটা বাদ দিতে বলেছিল, 35টা বাদ দিতে বলেছে, সরি এখানে 36টা বাদ দিয়ে দিয়েছি, আমাদেরকে বাদ দিতে বলেছিল কোনটা, 35টা। তাহলে 35টা বাদ দিয়ে দিলেও আমাদের কতগুলো সংখ্যা থাকছে, 6টাই সংখ্যা থাকছে, এখানে 36টা থাক, 35টা বাদ দিয়ে দিলাম, তাহলে টোটাল তো 7টা ছিল, 35 বাদ দিয়ে দিলে 6টা পড়ে রইল। তাহলে এখান থেকে আমাদের 6/2 মানে কত, 3তম পদ, 3তম পদ ও 4তম পদ হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যমা কত আসবে, 1 2, 3তম পদ কত আসছে এখানে 36, প্লাস 4তম পদ কত আসবে 37 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 36 প্লাস 37 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে, 36.5। এবার 36.5 আগে ছিল কত, 36, আর এখন হয়েছে কত, 36.5। তাহলে সেখান থেকে কি বলেছে আমাদের, তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে, মধ্যমা কত বৃদ্ধি পাবে, 36.5 থেকে 36 মাইনাস করে দিতে হবে, কারণ আগে ছিল 36 আর এখন হচ্ছে 36.5, বেড়ে গেছে, কত বেড়েছে, 0.5। তাহলে আনসার চলে আসলো 0.5, অপশান ডি। এবার আসা যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী আছে না, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3 হারে সরল সুদের সবৃদ্ধিমূল কত হবে, 2p প্লাস ড্যাশ দেওয়া আছে। তাহলে আমার এখানে কি বলেছে, 2p টাকার t/2 বছরে, তাহলে এখানে আমার আসল কত বলা আছে, আসল বলা আছে 2p। আচ্ছা, এখানে সময় t সমান কত বলেছে, 1 বছর, না সরি, ও এখানে সময় ইকুয়ালস টু কত বলা আছে, t/2 বছর, সময় বলা আছে t/2 বছর, আর আর ইকুয়ালস টু কত বলেছে, মানে সুদের হার বলা আছে কত, 2r/3%। এখানটা আর না লিখে এখানটা সুদের হার লিখে দেওয়া উচিত, 2r/3%, 2r/3 এখানটা কত, এটা কি সুদের হার, সুদের হার বলা আছে 2r/3%। তাহলে এখান থেকে সবৃদ্ধিমূল মানে কত, এখানে তো আসল তো বলাই আছে 2p, তাহলে সবৃদ্ধিমূল মানে কী হয়, আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, তাহলে আসল তো বলেই দিয়েছে কত, 2p। এবার আমাদেরকে সুদটা বের করতে হবে, মানে আইটা বের করতে হবে। আয়ের সূত্র কি, PTR/100, আই ইকুয়ালস টু কী জানি আমরা, PTR/100। তাহলে এখান থেকে পিটা অ্যাকচুয়ালি 2p, টিটা বলা আছে কত, t/2, আর আর কি বলা আছে 2r/3 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে 2 কেটে গেল, আচ্ছা এখান থেকে 2 ডিভাইডেড বাই 50, তাহলে এখানে কি পড়ে রইল, PTR/150। তাহলে এটা কি আসবে, 2p প্লাস PTR/150, এটাই আসছে আনসার। তারপরে কোশ্চেন কি বলা আছে না, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ যদি এক হয়, তাহলে বীজ যদি এক হয় তাহলে সমীকরণ কি হয় না, সমীকরণ হয় x² মাইনাস বীজদ্বয়ের যোগফল। তাহলে এখানে দুটো বীজই কে 1 + 1 বীজদ্বয়ের যোগফল হয়ে গেল, ইন্টু কী হয় এক্স, প্লাস কী হয় বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে কি 1 × 1 করলে কত হবে, 1 = 0। তাহলে এখান থেকে বীজটা কীরকম, সমীকরণটা কীরকম হয়ে যাচ্ছে, x² - 2x + 1 = 0। তারপরে কোশ্চেন কী দেওয়া আছে না, cos² θ - sin² θ = p/2। তাহলে cos² θ মাইনাস sin² θ ইকুয়ালস টু কত বলা আছে, p/2। তো এখান থেকে কিসের ভ্যালু বের করতে দিয়েছে, cos² θ মাইনাস sin² θ এর ভ্যালু। তাহলে আমরা কি জানি, এখান থেকে এটাকে স্কোয়ার, এটা cos² θ তার হোল স্কোয়ার লিখতে পারি, আবার এখান থেকেও কি লেখা যায়, sin² θ তার হোল স্কোয়ার। এটা কীরকম দেখতে, a² - b² এর ফর্মুলা। তাহলে এটাই হয়ে যাবে cos² θ প্লাস sin² θ ইন্টু cos² θ মাইনাস sin² θ। এবার এটা কি জানি আমরা, cos² θ প্লাস sin² θ মানে 1, আর cos² θ মাইনাস sin² θ এর ভ্যালু কী দেওয়া আছে, p/2 দেওয়া আছে। তাহলে এটার আনসার কত আসবে, p/2, 1 × p/2। তাহলে 1 × p/2 মানে কত, p/2 থাকবে, এটা হয়ে গেল আনসার।
তো এবার কি বলা আছে তারপরে কোশ্চেনে যাই। বলছে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। কোনো বৃত্ত যদি আঁকা হয়, বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে স্পর্শক কী করে আঁকা যায় বৃত্তের? তাহলে মানে আঁকা যাবে না স্পর্শক, তাহলে স্পর্শক কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কি আসবে আনসার? 0 আসবে। এবার আসছি 5। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত কত বলে দিয়েছে? 1:27। আয়তনের অনুপাতগুলো দিয়ে দিয়েছে 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে নিরেট গোলক যেটা হয় আমাদের, নিরেট গোলকের আয়তনের সূত্র কী হয়? নিরেট গোলকের একটা আয়তনের সূত্র হয় 4/3πr³। তাহলে আমি ধরে নিচ্ছি দুটি নিরেট গোলক, একটি গোলকের ব্যাসার্ধ r1, আরেকটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r2। এটা একটা r1 একটা গোলকের ব্যাসার্ধ, r2 একটা গোলকের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র হয়, নিরেট গোলকের আয়তনের সূত্র হয় 4/3πr³। 4/3πr³। তাহলে এখান থেকে যে আমার আয়তনের অনুপাত দিয়েছে, তাহলে একটা ব্যাসার্ধ কি ধরে নিয়েছিলাম? r1। তাহলে একটা ব্যাসার্ধে মানে r1 যখন ব্যাসার্ধ তার আয়তন কত হবে? 4/3πr³। r2 যখন ব্যাসার্ধ তার আয়তন কত হবে? 4/3πr²। এটার অনুপাত কত বলা আছে? 1/27। তাহলে এখান থেকে 4/3 পাই কেটে গেল, তাহলে r1³ কত আসবে? 1/27কে কি লেখা যাবে? 3³ বা এখান থেকে লেখা যায় r1/r2 তার হোল কিউব সমান 1/3 তার হোল কিউব। এবার এখান থেকে r1/r2 কি লেখা যাবে? 1/3 লেখা যাচ্ছে। তো এবার এখান থেকে r1/r2 মানে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেছি। এবার ব্যাসার্ধের অনুপাতটা দিয়ে আমরা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব, কারণ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিয়ে এখানে, এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কত হয়? 4πr²। 4πr²। তাহলে এবার কি বলেছে? ওই দুটি নিরেট গোলকেরই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটা বক্রতলের ক্ষেত্রফল কী আসবে? 4π, যখন ব্যাসার্ধ হচ্ছে r1 তখন হচ্ছে 4πr1², আর যখন ব্যাসার্ধ r2 তখন কীরকম আসবে? 4πr2²। তাহলে তাদের এটাই অনুপাত, নেই ভাগাকারে লিখে অনুপাত হয়। 4π কেটে গেল, এখানে কি পড়েছে? r1² r2², এটাকে লেখা যাবে r1/r2 তার হোল স্কোয়ার। এখানে কত আছে? r1/r2 মানে কত? 1/3। তাহলে এটা কত হবে? 1/9, কারণ 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? 1/9। তাহলে এটাকেই কি লেখা যাবে না, এই যে অনুপাত, কার অনুপাত? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে? 1/9। এটাই হচ্ছে আনসার, মানে 1:9। 1:9। এবারে আসছি 6 নম্বর। 6 নম্বরটা কী বলা আছে? যে গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। যে আমরা ওই রাশিবিজ্ঞানে পড়েছি, এটা কি? কেন্দ্রীয় প্রবণতার মাপক। 6 দাগের কোশ্চেনের আনসার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার আসছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা হচ্ছে 3 দাগের সত্য মিথ্যা। বলছি একটি যৌথ ব্যবসায় এ মূলধন 1200 টাকা ও লাভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি মূলধনের পরিমাণ 800 টাকা। এটা সত্য না মিথ্যা, এটা যাচাই করতে বলেছে। তো এখান থেকে কি বলা যাচ্ছে যে এর যৌথ ব্যবসায় এর মূলধন বলে দিয়েছে 1200 টাকা। কি? এর মূলধন বলা আছে 1200 টাকা। আচ্ছা, ও লাভ্যাংশ, এর লভ্যাংশ কত বলা আছে? 180 টাকা। ধরে নিলাম, ধরি বি এর মূলধন তো দেওয়া নেই, তাহলে ধরে নিচ্ছি বি এর মূলধন হয়ে যাবে কত টাকা? x টাকা। এইবার আর মোট লাভ তো বলে দিয়েছে 300 টাকা, তাহলে এর যদি লাভ হয় 180 টাকা, তাহলে বি এর লাভ কত হবে? বি এর লাভ হবে, মোট লাভ হচ্ছে 300 টাকা, তার মধ্যে এ এর লাভ হচ্ছে 180 টাকা, তাহলে বি এর লাভ কত হবে? 300 মাইনাস 180 মানে কত টাকা? 120 টাকা। এবার যখন যৌথ ব্যবসা করা হয়, যৌথ ব্যবসার ক্ষেত্রে আমরা কি জানি না, ওই মূলধনের অনুপাত ও লাভ্যাংশের অনুপাত কী হয়? সমান হয়। মূলধনের অনুপাত সমান কি হয়? লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত।
লভ্যাংশের অনুপাত। এবার মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত যখন সমান হয়, এখান থেকে মূলধনের অনুপাত কত, এর মূলধন কত ছিল 1200 টাকা, বি এর মূলধন কত ধরেছি x টাকা, তাহলে 1200:x। আচ্ছা, এ এর লাভ কত 180 আর বি এর লাভ কত 120, তাহলে এখান থেকে কি লিখতে পারবো 1200/x ইকুয়ালস টু 180/120, তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, বা x ইকুয়ালস টু কোনে কোনে এক্সটা ওইদিকে নিয়ে চলে গেলাম, আর তাহলে এটা 1200 × 12/18। এবার এটা থেকে ক্যালকুলেট হবে যে কত আসবে, এখান থেকে ক্যালকুলেট করে দিলে 12 মানে হচ্ছে কি 6 দিয়ে কেটে দিলে 3, আর এটা 3 4 12, আর এটা 3 4 1200, সরি 6 2 12, এটা 2 হতো, এখানটায় 6 দিয়ে কেটে দিই 3 6 18, আর 6 2 12, আর 3টাকে এটা কেটে দিলে 400, তাহলে x সমান হয়ে গেল 800 টাকা। তাহলে এক্সটা কী ধরা হয়েছিল আমাদের বি এর মূলধন, তাহলে এখানে বি এর মূলধন কত বলেছে 800 টাকা, তাহলে এটা সত্য, প্রথম কোশ্চেনটার আনসার হবে সত্য। এবার হচ্ছে দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলা আছে এ ভ্যারিজেস বি, আর কি বলা আছে বি ভ্যারিজেস সি, দুটো বলা আছে। তাহলে এ ভ্যারিজেস বি মানে আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু বিকে, আর বি ভ্যারিজেস সি মানে কত সি ইন্টু এম, এটা একটা আলাদা কনস্ট্যান্ট ধরেছি, আর এটা একটা আলাদা কনস্ট্যান্ট ধরেছি। এবার আমাকে কি বের করতে বলেছে, এ প্লাস বি, এ প্লাস বি মানে কি লেখা যেতে পারে বিকে প্লাস সিএম। হ্যাঁ, এইবার এখান থেকে আমাকে কি প্রমাণ করতে, আচ্ছা প্রমাণ না, সত্য কি মিথ্যা চেক করতে দিয়েছে, কি চেক করতে দিয়েছে না এ প্লাস বি ভ্যারিজেস সি। তো এখান থেকে আমরা বি এর ভ্যালুটা আবার কি বসা যেতে পারি, এখান থেকে বি এর ভ্যালুটা কি বসানো যায়, সিএম বসানো যায়, কারণ বি সমান তো সিএম পেয়েছি, আর এখান থেকে এ সমান বিকে, তাহলে এই বি এর ভ্যালুর জায়গায় আমরা আবার সিএম যদি বসিয়ে দিই, সিএম ইন্টু কে লেখা যাচ্ছে ইন প্লাস সিএম, তাহলে এখান থেকে সি কমন নিয়ে নিলে এমকে প্লাস এম, তো এটা একটা আলাদা কনস্ট্যান্ট হয়ে গেল, এমটাও কনস্ট্যান্ট কেটাও কনস্ট্যান্ট, তাদেরকে গুণ করলে একটা কনস্ট্যান্ট পাবো, আর এমটা একটা আলাদা কনস্ট্যান্ট, তাহলে এদেরকে গুণ করলে আবার একটা নতুন কনস্ট্যান্ট পাবো, যেটা কিনা আমি K1 নাম দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি সমান কী পেয়ে গেলাম CK1। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এ প্লাস বিটা কার সাথে ভ্যারিজেস মানে কার সাথে সমানুপাতে আছে, সি এর সাথে সমানুপাতে আছে, তো এটাও দুইয়ের কোশ্চেনটাও কি আসবে সত্য। এবার আসছি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি স্থূলকোণ, এটার আনসার এটা কি হয় না, এটা হয় সূক্ষ্মকোণ, তো এটা মিথ্যা, তিনেরটা মিথ্যা আসবে। চার কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1। আচ্ছা, তাহলে এটা কি ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ হতে পারে? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সূত্র কি লেখা যেতে পারে, অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। এবার পিথাগোরাসের সূত্র কিসে কাজে লাগে, পিথাগোরাসের সূত্র কাজে লাগে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমি ধরে নিচ্ছি যদি আমার মনে হয় যে হ্যাঁ অতিটা 1, তাহলে আমি লিখতে পারি 1 স্কোয়ার মানে তো 1ই, 1 সমান কি লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমি তাহলে এখান থেকে বলতেই পারি যে 1টা হয়ে গেলে অতি, সাইন থিটাটা হয়ে যাবে লম্ব, কস থিটাটা হয়ে যাবে ভূমি, তাই জন্য এখান থেকে হ্যাঁ এটাও কি সত্য, তো এটাও কি আসবে সত্য, কতটা এটা 4টাও আসবে সত্য। এবার 5 বলছে কোনো গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তার আয়তন কি দ্বিগুণ হবে, তাহলে কোনো গোলকের ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর ছিল আগের পজিশানে, তাহলে 5 ধরে নেওয়া যাক যে গোলকের ব্যাসার্ধ ছিল আর, তাহলে প্রথম পজিশানে গোলকের ব্যাসার্ধ ছিল আর কি বলা আছে, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র V ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। এবার এখন যদি আমরা আরটাকে কী করে দিই, দ্বিগুণ করে দিই, অর্থাৎ আরের জায়গায় আমরা যদি 2r বসিয়ে দিই, এখন আরটা কী করে দিলাম 4/3 পাই, এটা আগে ছিল যখন আরটা আর ছিল, আর এখন ব্যাসার্ধ কী হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, এখন হচ্ছে এটা আগে V1 এখন হচ্ছে পরে V2 করে দিলাম, 4/3 পাই 2r কিউব, ডবল হয়ে গেছে। তাহলে এখান থেকে কী লেখা যেতে পারে 4/3 পাই 2 কিউব মানে কত 8r কিউব। তাহলে এটা দেখতে কীরকম লাগছে 8 ইন্টু 4/3 পাই আর কিউ না, তাহলে এই যে 4/3 পাই আর কিউটা কার সাথে সমান, এই V1 এর সঙ্গে সমান, আগের আয়তনটার সঙ্গে সমান, তাহলে এটা কী লেখা যাচ্ছে 8V1। তাহলে এখনের আয়তন আর তার সাথে কী হচ্ছে
8 × v1, মানে এখনের আয়তন সমান 8 × আগের আয়তন, কিন্তু দ্বিগুণ হচ্ছে না, কত হচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে, তাই জন্য এটাও কি মিথ্যা। হ্যাঁ, এবার কি আছে 6, একটি পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে কি? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ আমি একটা যদি পরিসংখ্যা বিভাজন লিখি, সাপোজ লিখলাম 6, তারপরে লিখলাম 7 7 7, 3টে 7 লিখে দিলাম, তারপরে লেখা থাকলো 3টে 9 9 9 9, তাহলে কি এখানে সংখ্যাগুরু মান কোনগুলো? যেগুলো সব থেকে বেশিবার রিপিট করছে, 7ও 3বার রিপিট করছে, 9ও 3বার রিপিট করছে, তারপরে আবার একটা 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, তাহলে এখানে সব থেকে হায়েস্ট বার কারা রিপিট করছে? 9 আর 7, তাহলে সংখ্যাগুরু মান কী কী হবে? 7 আর 9, হ্যাঁ থাকতেই পারে, বেশি একাধিকবার থাকতেই পারে সংখ্যাগুরু মান, তাহলে এটাও কি আসবে? সত্য আসবে। এবার চলে যাক নেক্সট কোশ্চেনে কী আছে না, 4 দাগের কোশ্চেনগুলোতে। 4 দাগের কোশ্চেন কী আছে না, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে মূলধন কত বলা আছে? পি, মূলধন হচ্ছে পি, কত বলেছে? 400 টাকা, টি কত বলা আছে? 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধিকে এ দ্বারা ডিনোট করে দিলাম, কত বলা হয়? 441 টাকা। তাহলে আমরা কিসের সূত্র জানি? সমূল চক্রবৃদ্ধির সূত্র জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি হয়? টাইম। তাহলে এ এর ভ্যালু এখানে কত বলা আছে? 441, পি এর ভ্যালু বলা আছে 400, 1 প্লাস আর বলা আছে এখানে, সরি আরটাই বের করতে বলেছে বোধহয়, হ্যাঁ সুদের হার কত হবে? আর বের করতে বলেছে 100 হোল টু দি পাওয়ার টি, টি মানে এখানে 2। তাহলে এখান থেকে এটাকে লেখা যেতে পারে, এদিকে নিয়ে চলে আসলে 1 প্লাস হোল স্কোয়ার, এখান থেকে লেখা যেতে পারে 441/400। তাহলে এটার কার ভ্যালু না, এটা হচ্ছে গিয়ে 441 কার স্কোয়ার, 441 হয় 21 স্কোয়ার, আর এটা হচ্ছে 20 স্কোয়ার, তাহলে এটাকে এরকম লেখা যায়। তাহলে এখান থেকে আমি ইকুয়েশানটা লিখতে পারি আর 100 হোল স্কোয়ার ইকুয়ালস টু 21/20 তার হোল স্কোয়ার, বা এখান থেকে কী লেখা যাবে? 1 প্লাস r/100 ইকুয়ালস টু 21/20। তো এখান থেকে কী লেখা যাবে? r/100 ইকুয়ালস টু 21/20 মাইনাস 1, এটাকে ক্যালকুলেট করলেই কত আসবে? 20টা লস হয়ে গেল, 20, 21 মাইনাস 20 মানে 1/20, তাহলে এখান থেকে আর 100টা ওইদিকে চলে গেলে কত আসবে? 100/20, তাহলে এটা 5, তাহলে আনসার কত আসবে? 5%, তো সুদের হার হয়ে গেলে 5%। তবে 2 অঙ্ক কী বলছে? একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:2, 8:5, তাহলে 3 জনের মূলধনের অনুপাত বলা আছে এই 3:8:5, প্রথম ব্যক্তির এবং লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে আমরা যদি ধরে নিই লাভের অংশগুলো, আমরা তো লাভ জানি না কত, মূলধনের অনুপাত বলে যে 3:8:5, তো লাভ মূলধন যা লাগাবে তার থেকে বেশি হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির মূলধনের লাভের পরিমাণ বা লাভের পরিমাণ কত ধরা যেতে পারে? 3x, 8x আর কত? 5x, এটা ধরে নেওয়া হয়েছে। এবার কি বলেছিল? প্রথম ব্যক্তির, এখানে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে এখানে প্রথম ব্যক্তির যে লাভটা বলেছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? 3x, তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা কম বলা আছে? 60 টাকা কম। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা এরকমও লিখতে পারি, এটা হয়ে গেল কি শর্তানুযায়ী এটাই দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে শর্তানুযায়ী এটা লেখা হয়ে গেল। তাহলে 5x, 3xটা ওইদিকে নিয়ে চলে গেলে -3x, আর 60টা এদিকে নিয়ে গেলে 60, তাহলে 2x ইকুয়ালস টু কত হয়ে যাবে? 60, বা x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এখান থেকে? 60/2 মানে 30। এবার কি বলেছে? তাহলে মোট লাভ, মোট লাভ মানে কি? এই যে এই 3x প্লাস 8x প্লাস 5x, অতএব মোট লাভ হয়ে যাবে কত? 3x প্লাস 8x প্লাস 5x, কত আসবে? 5 3 8, 16x ইন্টু 30, বা 16x ইন্টু 30 মানে এখান থেকে চলে আসবে 48,0, 480 টাকা। এটা হয়ে গেল। তো তারপরে কোশ্চেন কি আছে
না 3 নম্বর কোশ্চেন কী বলেছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কী দেওয়া আছে না, এক্স স্কোয়ার 3-এরটা, এটা 3 মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। এখান থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এটা 2k এক্সটা গুণ করে বাম দিকে নিয়ে চলে এলাম, 2k এক্স মাইনাস কে, এখানে মাইনাস কে গুণ হবে, বাম দিকে এসে প্লাস কে ইকুয়ালস টু 0। বা এখান থেকে এটাকে সাজিয়ে লিখলে হয় এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে এক্সটা কমন নিয়ে নিলে আসবে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়ালস টু 0। এবার এই সমীকরণটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0কে, 0-র সাথে 1 নম্বরকে তুলনা করলে কি পাওয়া যায়, 1 নম্বরকে তুলনা করলে পাওয়া যায় এ সমান 1, কারণ এক্স স্কোয়ারের সহগটা এ, আচ্ছা এক্সের সহগটা হচ্ছে বি, তাহলে বি সমান হয়ে যাবে মাইনাস অফ 1 প্লাস 2k, আর সি হয়ে গেল কত, কে। এই যে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হচ্ছে কে, এখানে বিটা হচ্ছে 1 প্লাস 2k, কিন্তু এখানে মাইনাস আছে, আর এক্স স্কোয়ারের সঙ্গে এখানে এ, এখানে হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল 1। এরপর কি বলছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি কী হয় আমরা জানি, বীজদ্বয়ের একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি হয় বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল কী হয় সি বাই এ। তো এখান থেকে বি বাই এ কত বলা আছে, অর্থাৎ মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এর ভ্যালু হচ্ছে গিয়ে কত 1, এইটাই ইকুয়ালস টু কত বলেছে, বীজদ্বয়ের সমষ্টি বলা আছে 0। তাহলে এখান থেকে 1 প্লাস 2k ইকুয়ালস টু, মাইনাসটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে 0-0 দিকে গেলে তো 0 হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে এখান থেকে 2k ইকুয়ালস টু কত আসবে 1, k ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস হাফ। তো এটা k এর ভ্যালু কত আসবে, মাইনাস হাফ। এরপরে কোশ্চেন কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্ত একটা, এখানটা একটা বৃত্ত আঁকা যাক 4-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের 4, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে গিয়ে ব্যাস, এটা হচ্ছে এ বি নাম দেওয়া হলো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এটা একটা জুড়িয়ে দিলাম, এটা হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। কি বলছে, কোন এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোন এবিসি বলতে এই যে কোনটা বলা আছে কত ডিগ্রি, 65 ডিগ্রি। আচ্ছা আমরা কি জানি না, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণগুলো কত হয়ে যাবে, সম্পূরক হয়ে যাবে। তাহলে কোণ যদি এবিসি এখানে বলে দেয় 65 ডিগ্রি, তাহলে আমরা কি জানি এইটা সম্পূরক মানে কত, 180 ডিগ্রি। তাহলে যে কোণ এডিবি, এই কোণটা কত হবে 180 মাইনাস 65, তাহলে কোণ এডিবি হয়ে যাবে কত 180 মাইনাস কত আসবে 65। তাহলে 180 থেকে যদি 65 বিয়োগ করা হয় কত আসবে 115 ডিগ্রি। এবারে আসছি কি বলেছে এবার, যে ডিএসি হচ্ছে 40 ডিগ্রি। ডিএসি কোনটা, এরকমভাবে একটা লাইন টানা হলে ডিএসি, এইটা হচ্ছে ডিএসি, তাহলে এটা হচ্ছে ডিএসি কত ডিগ্রি বলা আছে 40 ডিগ্রি। তাহলে এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ডিএসি, একটা ত্রিভুজ উৎপন্ন করে ফেলছে না। আর এই যে আমরা কি এই ত্রিভুজটা থেকে এসিবি, এই ত্রিভুজটা যদি দেখতে পাই আমরা, এই কোণটা কত ডিগ্রি হবে অ্যাকচুয়ালি, এখান থেকে এই কোণটা কত ডিগ্রি বলা যাবে না, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এসিবি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে কোণ এসিবি কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ এসিবি হয়ে গেল কত ডিগ্রি 90 ডিগ্রি। আর কার ভ্যালু চেয়েছে, কোণ বিসিডি। আচ্ছা এই কোণটা আমি যদি পেয়ে যাই, এটা তো ত্রিভুজের কি 3টে কোণ, তাহলে এটা 115 ডিগ্রি আসছে, এটা 115 ডিগ্রি, আর এটা কত আসছে 140 ডিগ্রি। তাহলে 115 আর 100 আমাদের 40কে অ্যাড করে দিতে হলো। তাহলে এখান থেকে আমরা যদি কোণ আগে এসিডিটা পেয়ে যাব, কোণ এসিডি মানে কত আসবে, কোণ এসিডি প্লাস আবার কোণ
কোণ ডিএসি প্লাস কত পাচ্ছি কোণ এসিডি কোণ ডিএসসি আর একটা প্লাস কোণ এডিসি। এটা হচ্ছে ত্রিভুজের তিনটে কোণ। কোন ত্রিভুজের? না ত্রিভুজ এডিসি এর। ত্রিভুজ এডিসি এর এই তিনটে কোণের সমষ্টি কত আসবে? 180 ডিগ্রি অতি অবশ্যই। তাহলে আমাকে কার ভ্যালুটা চাই এখান থেকে? এসিডি এর ভ্যালুটা বের করছি আমরা। তাহলে কোণ এসিডি কত পাচ্ছি? 180। কোণ ডিএসি কত পেয়েছিলাম? 40 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি। আর একটা কোণ এডিসি কত পেয়েছি? এডিসি, এটা হচ্ছে 115 ডিগ্রি। 115 ডিগ্রি। তাহলে 40 আর প্লাস 115 করলে কত আসবে? 155 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি 155 মাইনাস করে দিই, 180 ডিগ্রি মাইনাস এটা হলো 155 ডিগ্রি, কত আসবে? এটা আসলে 25 ডিগ্রি। 25 ডিগ্রি চলে এলো। এবার কি জানি আমাদেরকে কোন কোনটার ভ্যালু বের করতে বলেছে? এখান থেকে বের করতে দিয়েছে কোন বিসিডি। বিসিডি মানে কোন কোনটা? বিসিডি মানে এই পুরো কোণটা। এই পুরো কোণটা মানে কোন বিসিডি মানে কি বোঝা যাচ্ছে যে কোন এসিডি বা কোন এসিবি, কোন এসিবি প্লাস এই যে এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা মানে কোন কোণটা? কোন এসিডি। এসিডি তাহলে এসিবি তো 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, প্লাস কোন এসিডিটা কত ডিগ্রি আসছে? এখান থেকে আমরা কি পেলাম? 25 ডিগ্রি। 25 ডিগ্রি তাহলে যোগ করলে কত ডিগ্রি আসবে? 115 ডিগ্রি। তো আনসার আসবে 115 ডিগ্রি। এখান থেকে আমাকে এটা মনে রাখতে হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই যে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি কি? এটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা সবসময় কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি করছে। আচ্ছা, এবারে আসছি তারপরের অঙ্কে। কি বলা আছে? 5। কি বলেছে? এর মধ্যে কোনটা? আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, √5 প্লাস √3, √5 প্লাস √3 আর কি বলা আছে? √6 প্লাস √2, এর মধ্যে কোনটি বড়? তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিলে কত আসবে? 5 মানে √5 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস কত আসবে? √3 তার হোল স্কোয়ার। তো এখান থেকে কি আসবে? 5 প্লাস এটা আসবে 2 ইন্টু √15, রুটের মধ্যে এটা গুণ করলে √15 প্লাস এটা আসবে 3, তাহলে এটা আসবে 8 প্লাস 2 √15, এটা আসবে 8 প্লাস 2 √15। আর কি ছিল? আর একটা কোশ্চেন ছিল যে 6 প্লাস √2, তাহলে এখান থেকে √6 প্লাস √2 এটাকে হোল স্কোয়ার করলে কত আসবে? √6 তার হোল স্কোয়ার করলে চলে আসবে 6 প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2 ইন্টু √2 প্লাস √2 তার হোল স্কোয়ার করলে কত আসবে? 2, তাহলে 6 2 8, তাহলে 8 প্লাস তাহলে 2 √12, তাহলে এই দুটো সেম। 8 প্লাস 2 সামথিং আছে 8 প্লাস, তাহলে 8-এর সঙ্গে কত? এইটা নিশ্চয়ই বড় হবে। 2 √15টা বড় 2 √12 থেকে, দুটোই তো 8-এর সাথে যোগ হচ্ছে, তাহলে কোনটা বেশি আসবে? এইটা। যেহেতু 2 √15টা এখানে বেশি, তাই জন্য কোনটা বেশি আসবে? √5 প্লাস √3টা বেশি। √5 প্লাস √3টা বড়, কার থেকে বড়? √6 প্লাস √2 থেকে বড়। আচ্ছা, তারপরের অঙ্কটা ভালো অঙ্ক। যে কি বলা আছে যে এবিসি ত্রিভুজের কি বলেছে? এবিসি ত্রিভুজের একটা সদৃশতার অঙ্ক। এবিসি ত্রিভুজ, এবি ও এসি বাহুর ওপর ডিই একটা কি বলা আছে? বিন্দু ডিই। সেখান থেকে কি বলেছে? ডিই প্যারালাল টু বিসি, মানে ডিটা কার সাথে সমান্তরাল? বিসির সাথে সমান্তরাল। আর একটা ভ্যালু বলে দিয়েছে এডি ডিভাইড বাই বিডি ইকুয়ালস টু কত বলা আছে? 3/2, এবং ডিই বাই বিসির ভ্যালু বের করতে বলেছে, মানে ডিই বাই বিসি। এবার সদৃশতার যে আমরা উপপাদ্যটা জানি, সেখান থেকে আমরা কি বলতে পারি? এডি হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। তো এডি বাই এবি ইকুয়ালস টু কী লেখা যায়? এই বাই এসি ইকুয়ালস টু কী লেখা যায়? ডি বাই বিসি। তাহলে এটা আমরা সদৃশতার উপপাদ্য থেকে পেয়ে যাচ্ছি। এইবারেতে আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে এডি বাই বিডি ইকুয়ালস টু 3/2।
আমাকে প্রুফ করতে হবে, আমাকে ডি বাই বিসির ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এডি বাই এবির ভ্যালুটা বের করে দিতে পারি, এডি বাই এবির ভ্যালুটা বের করে দিলেও কিসের ভ্যালু পেয়ে যাবো, যেহেতু এডি বাই এবিটা কার সাথে সমান, ডি বাই বিসির সঙ্গে সমান, তাহলে কি এডি বাই এবি ভ্যালু যা হবে ডি বাই বিসির ভ্যালু তাই আসবে। তো এখান থেকে এডি বাই এবির ভ্যালু বের করতে গেলে এইটা কাজে লাগবে, এডি বাই বিডি, এটা সমান কত বলেছে 2/3, 2/3। তাহলে আমি এটাকে যদি মানে অনন্য করে দেবে, ঘুরিয়ে দিই, বিডি বাই এডি কত লেখা যাবে 3/2। আচ্ছা, এর সাথে যদি আমি প্লাস করে দিই 1, কেন +1 করছি এটা ভালো করে বুঝতে হবে। যদি আমি +1 করি, এডিটার সাথে গিয়ে এডি প্লাস বিডি হয়ে যাবে। এই এডি প্লাস বিডির ভ্যালুটাই হচ্ছে গিয়ে এবি, এই এডি প্লাস বিডিটাই হচ্ছে গিয়ে এবি হয়ে যাবে। তাই জন্য +1 করার চেষ্টা করলাম এখানে, 3/2 + 1। এবারে বিডি প্লাস এডি হবে লসাগু করলে ডিভাইডেড বাই এডি, এটার যদি লসাগু করা হয় 2, 5/2। তাহলে এখান থেকে বিডি প্লাস এডি, এই যে বিডি প্লাস এডি, এই গোটাটার ভ্যালুটাই কত যোগ করলে আবার ঘুরে এবি হয়ে গেল, এবি বাই এডি, এটাই সমান 5 এটা কত ছিল 2 এটা 2/3 ছিল, ভুল করলাম। এটা আসছে এডি বাই বিডি সমান আসছে 2/3, 2/3 ছিল না, ও সরি, এডি বাই বিডিটা 3/2 ছিল, সরি এটা আসবে, চেঞ্জ করতে হবে এইখানটা, তাহলে এই পুরোটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আসছে 3/2, এডি বাই বিডিটা দেওয়া আছে 3/2, তাহলে এটাকে উল্টে দিলে 2/3, এটা আসবে 1 প্লাস কত আসবে 2/3, তাহলে এটা আসবে 5/3। তাহলে এবি বাই বিডি, এবি বাই এডি কত আসছে 5/3। এবার এবি বাই বিডিটাকে উল্টে দিলেই কত পাবো, এডি বাই এবি, তাহলে এডি বাই এবির ভ্যালু কত আসবে উল্টে দিলেই 3/5। তো এডি বাই এবিটাই কার সাথে সমান, ডি বাই বিসির সঙ্গে সমান, তাই জন্য এটার আনসার কত আসবে 3/5। তাহলে এই ডি বাই বিসির ভ্যালু কত আসবে 3/5। এবার কি বলা আছে তারপরে কোশ্চেন, যে 9 অঙ্কটা বলছে একটি একটা ভালো অঙ্ক, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে ধরি মূল ঘনকের বাহু হচ্ছে কি এ, তাহলে এখন ঘনকের বাহু হচ্ছে 50% কমিয়ে দেওয়া হলো। আচ্ছা, মূল ঘনকের যদি বাহু এ হয় তাহলে আয়তন কত আসবে, আয়তন আসবে ঘনকের সূত্রে আয়তন কি হবে এ কিউব। এবার একক ধরে নিলাম, কিছু একক নেই মানে একক, এটা হচ্ছে ঘন একক। আচ্ছা, 50% কমানো হলো। এখন বাহু, যদি বাহুকে 50% কমিয়ে দেওয়া হয়, এখন বাহু বা পরিবর্তিত ঘনকের বাহু, এখন পরিবর্তিত ঘনকের বাহু কত আসবে, পরিবর্তিত ঘনকের বাহু আসবে, যদি বাহুটা আগে ছিল এ, এখন 50% কমে গেছে, এ এর 50% মান কত হবে, এ এর 50% হবে 50a/100। আগে ছিল এ, এখন কমে গেছে, এটা মানে এখন পরিবর্তন কত, 50% কমিয়ে দিচ্ছি। এত সাপোজ আগে ছিল 10, এখন কমিয়ে দিয়েছি তার 50%, মানে কত হবে, 10 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 5 হবে। এবার সেটাই করছি, আগে ছিল এ, এখন 50% কমিয়েছি, কার 50%, এর 50%, এর 50% কী হয়, এ ইন্টু 50/100। তাহলে এখন বাহুটা হয়ে গেছে পরিবর্তিত বাহু, এ থেকে এটা বিয়োগ, এটা মানে কাটাকুটি করলে এটা 2 হয়ে যাবে a/2, তাহলে এটা হয়ে যাবে a - a/2 করলে কত আসবে, বিয়োগ করলে a/2, তাহলে এখন ঘনক হয়ে গেল a/2। তাহলে এখন আয়তন, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কত আসবে, a/2 তার হোল কিউব, মানে a³/8। তাহলে কি বলেছে, তাহলে ওই পরিবর্তিত ঘনকের আয়তন আর মূল ঘনকের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত, আগের আয়তন কত ছিল a³, এখনের আয়তন কত হয়েছে a³/8, তাহলে যে আয়তনের অনুপাত কত হবে 1:1/8। এবারে 8 দিয়ে উভয় দিকে গুণ করে দিলে কত আসবে 8:1, তাহলে আনসার কত আসবে এটার 8:1। ঠিক আছে, এরপরের কোশ্চেন কি আছে, পরের পেজে আছে, এখানে কি বলেছে যে sin 2x মাইনাস, আচ্ছা
সাইন অফ আটের কোশ্চেন সাইন অফ 2x মাইনাস 30 ইকুয়াল টু কত বলা আছে কস অফ 2y প্লাস 30 ডিগ্রি। এটা হচ্ছে পূরককোণের অঙ্ক। এখান থেকে আমরা কি জানি কস অফ এরকম লেখা যায় তো কস থিটা ইকুয়ালস টু আমরা কি জানি সাইন অফ 90 মাইনাস থিটা। তো এখানে থিটার জায়গায় এটা বসানো আছে, তাহলে এটাকে আমি সাইনে কনভার্ট করছি। তাহলে সাইন অফ কি লিখতে পারি 90 মাইনাস থিটা, থিটাটাই এটা, তাহলে থিটার জায়গায় কি বসিয়ে দেবো থিটা, এটা মানে 2y প্লাস 30, এখানে থিটাটাই 30, যে কস থিটা থিটার জায়গায় কি বসানো আছে এটা, তাহলে কি লিখেছি সাইন অফ 90 মাইনাস 30। তাহলে এখান থেকে কি লিখতে পারবো সাইন অফ 90 মাইনাস ব্র্যাকেটটা খুলে দিলে 2y মাইনাস 30, এটা লেখা যাবে। তো 90 মাইনাস 30, এবার বাম দিকেও কি আছে সাইন, তাহলে এখানেও সাইন আছে, সাইন অফ 2x মাইনাস 30, বা এখানেও কি লেখা যাবে সাইন অফ 2x মাইনাস 30। তো উভয় দিকে কী চলে আসছে সাইন চলে আসছে। তো এবার কী লেখা যাবে, তাহলে এই যে সাইনের অ্যাঙ্গেল এটা, এই সাইনের অ্যাঙ্গেল এটা দুটোই সমান, তাহলে কি অতি অবশ্যই অ্যাঙ্গেলগুলো কি আসবে সমান আসবে। 2x মাইনাস 30 ইকুয়ালস টু কত আসবে 90 মাইনাস 30 মানে কত, এটা 60 করে দিলাম, এই যে 90 মাইনাস 30 মানে 60 মাইনাস 2y। তাহলে এখান থেকে 2x প্লাস 2y ইকুয়ালস টু কত হয়ে যাবে 60 মাইনাস 60 প্লাস 30 কত আসবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে কি পড়তে হবে এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার 2টা কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2টা কোন দিকে যাবে 90-এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। এখান থেকে কার ভ্যালু বের করতে দিয়েছে, আচ্ছা ট্যান অফ এক্স প্লাস ওয়াই। তা ট্যান অফ এক্স প্লাস ওয়াই মানে কত আসবে ট্যান, এখানে কতর ভ্যালু বের করতে হবে এক্স প্লাস ওয়াই মানে 45, তাহলে ট্যান 45, তাহলে ট্যান 45 মানে কত চলে আসলো 1, আনসার হয়ে গেল। আচ্ছা তারপরে কি বলেছে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, তাহলে পি এবি 30 ডিগ্রি, পি বি এ কত, এটা খুব একটা কঠিন কি, আচ্ছা দেখা যাক। কি বলা আছে একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি, একটা বৃত্তের ব্যাস বলে দিয়েছে কত এবি, এবিটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে ও কেন্দ্র ধরে নিলাম, ওটা কেন্দ্র, ওখানে ও লেখা নেই। পি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, তাহলে আমি একটা পি বৃত্তের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অবশ্যই এপিবি কত অর্ধবৃত্তস্থ কোণ, তাই এক্ষুনি একটা অঙ্ক হলো এরকম, তাহলে এপিবি অতি অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা এটা 90 ডিগ্রি, পিএবি বলে দিচ্ছে, পিএবি কত 30 ডিগ্রি, ও এটা তো তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা 90 প্লাস 30, হ্যাঁ তাহলে এখান থেকে পিএবি কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে আমরা কি জানি এপিবি প্লাস কোণ পিএবি প্লাস কোণ পিবিএ সমান 180 ডিগ্রি, কারণ আমাদের ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কার কোণের ভ্যালু বের করতে বলেছে পিবিএ, তাহলে কত হবে 180, এপিবি এর ভ্যালু কত 90টা বাম দিকে চলে গেলো, ডান দিকে চলে গেলো বাম দিক থেকে, আর পিএবিটা কত হবে 30টা ডান দিকে চলে গেলো 30, তাহলে 90 আর 30-এর যোগ করলে কত হচ্ছে 120, 180 মাইনাস 120 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, এটার আনসার আসবে 60 ডিগ্রি। তো এটার কত আনসার আসছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আসবে। তারপরে আসছে তার লাস্ট কোশ্চেন এটাই, যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8 পয়েন্ট কত আছে 1। আচ্ছা এটি পরিসংখ্যার বিভাজনের গড় বলেছে 8.1। এবার কি বলেছে পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। আচ্ছা এবার সামেশন অফ এফ আই এক্স আই, এটা কত অঙ্ক লাস্ট একবার কত বলেছে 132 প্লাস 5K, আর কি বলেছে এখান থেকে সামেশন অফ এফ আই বলা আছে কত 20। তাহলে এখান থেকে কার ভ্যালু বের করতে দিয়েছে, এখান থেকে ভ্যালু বের করতে দিয়েছে কে এর। তাহলে আমরা কিসের এটা সূত্র কি জানি, যে পরিসংখ্যান বিভাজনের সূত্র কি, এই এখান থেকে আমরা গড় মানে হ্যাঁ পরিসংখ্যা বিভাজনের গড়, তাহলে এক্স বার এটার আমরা ফর্মুলা জানি তো, এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ কি লিখতে পারি এফ আই এক্স আই ডিভাইডেড বাই কী লেখা যায় সামেশন অফ এফ আই। তো এখান থেকে এক্স বারের ভ্যালুটা কত বলে দিচ্ছ, এখান থেকে এক্স বার বলা আছে 8.1, আর সামেশন অফ এফ আই এক্স আই কত বলেছে
132 প্লাস 5k, আর একটা বলা আছে সামেশান অফ a5 কত বলা আছে 20। তাহলে এখান থেকে 8.1 ইন্টু এদিকে 20টা নিয়ে চলে গেলাম সমান 132 প্লাস 5k লেখা যেতে পারে। বা এখান থেকে আর কি লিখতে পারবো, এখান থেকে এটা পয়েন্টটা তুলে দিচ্ছে, এখানে পয়েন্টটা তুলে দিলে 10 দিয়ে ডিভাইড করে দিলাম। হ্যাঁ, তাহলে 81 ইন্টু 2, তাহলে 132 প্লাস 5k সমান কত হচ্ছে 162। তাহলে 5k ইকুয়ালস টু কত আসবে 162 মাইনাস 132, তাহলে 162 মাইনাস 132 মানে 30। তাহলে 5k কে ইকুয়ালস টু এটা 30/5 মানে কত আসবে 6 হয়ে গেল। তাহলে এখানে কি বলা ছিল সামেশন অফ এক্স আই এফআই, এই এফআই এক্স আই এটার ভ্যালু বলে দিয়েছে কত 132 প্লাস 5k, সামেশন অফ এফআইটাও বলে দিয়েছে কত 20। তা আমরা কি জানি গড়, এই যে পরিসংখ্যান বিভাজনের গড়ের সূত্র কি সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই। তো এটাই হচ্ছে, একটা বোধহয় অঙ্ক ছাড়া হয়ে গেছে এখানে, কোনটা এই যে সরি এইটা ছাড়া হয়ে গেছে, এটা কত ছিল 7টা, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কত বলা আছে 2। আচ্ছা, এখান থেকে যদি এমনি এমসিকিউ থাকতো এখান থেকে আমরা বলে দিতাম 2 মানেই কত 1+1, তাহলে ট্যান থিটার ভ্যালুও 1, কট থিটার ভ্যালু 1। কিন্তু যেহেতু এখানে 2 নম্বরের কোশ্চেন আছে এই কোশ্চেনটা, তো এটা একটু ক্যালকুলেট করে দেখাতে হবে। ক্যালকুলেট করে কি করে দেখাতে হবে, যে এখান থেকে যদি এমনি 1 নম্বরে এমসিকিউ থাকতো তাহলে ট্যান থিটার ভ্যালু 1 হতো, কট থিটার ভ্যালু 1 হতো, তাহলে ট্যান স্কোয়ার থিটা কট টু দি পাওয়ার 7 থিটার ভ্যালু কত হতো 1 স্কোয়ার মানে তো 1ই হতো, আর কট টু দি পাওয়ার 7 থিটা মানে 1 টু দি পাওয়ার 7 মানে 1 হতো, তাহলে 1+1 2ই আনসার হতো। কিন্তু এটাকে এরকম করে একটু ক্যালকুলেট করে দেখাতে হবে। কী করতে হবে, ট্যান থিটা কটকে লিখতে হবে 1/ট্যান থিটা সমান 2। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি কত আসবে ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত হবে 2 ট্যান থিটা। সেটা বাম দিকে নিয়ে চলে এলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস হয়ে যাবে 1 সমান 0। আচ্ছা, এটা কি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যাবে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে ট্যান থিটা মাইনাস 1 সমান 0 বা ট্যান থিটা সমান কত 1। এবার কটটা হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল মানে অনন্যক, তাহলে কট ট্যান থিটা যদি 1 হয় কট থিটাও কত হবে 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর ভ্যালু কত আসবে না 1 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 7, তাহলে 1 স্কোয়ার মানে 1, 1 টু দি পাওয়ার 7 মানেও 1, 1 প্লাস 1 মানে 2। ব্যাস, এটাই শেষ। তো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।